প্রিয় শিক্ষার্থীরা, অনার্স তৃতীয় বর্ষের সেশন 2017-18 শিক্ষাবর্ষের সকল ছাত্রদেরকে আমার প্রথম অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো, পরিবারের সাথে অবস্থান করছো। আমি ইলোরা সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের সাথে ক্লাস নিতে আমার বেশ দেরি হয়ে গেল। আমি চেয়েছিলাম আরও আগে তোমাদের সাথে ক্লাস নেব, কিন্তু আমি আসলে নিজে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি তোমাদের সাথে ক্লাস নিতে আমার দেরি হয়ে গেল। তো এখন থেকে তোমাদের সাথে আমার নিয়মিত ক্লাস হবে। আর আমি তোমাদেরকে আজ তোমাদের 302 নাম্বার কোর্স, যেটা দি ক্লাসিক ফিলোসফার্স হিউম অ্যান্ড কান্ট, এই কোর্সটি পড়াবো। আমাদের কোর্স নাম্বার 302, আজকে আমাদের লেকচার 1। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কান্টের বিষয়টা পড়াই। তোমরা জানো যে আমরা ক্লাস, যখন কলেজ খোলা ছিল আমরা ক্লাসও করেছি, কান্টের অনেক কিছু আমরা পড়েছি। আমি আজকে আবার তোমাদেরকে শুরু করছি। তোমরা দেখো, এখানে স্লাইডে কান্টের ছবি দেওয়া আছে। তিনি 1724 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1804 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। কান্টের একটি বিখ্যাত উক্তি দেখো, এমনভাবে কাজ করুন যেন আপনার কাজের মূলসূত্রটি জগতের সর্বজনীন নিয়ম হতে পারে। এটা কান্টের একটি বিখ্যাত উক্তি। শিক্ষার্থীরা, কান্ট ছিলেন জার্মান দার্শনিক। এখানে কান্ট সম্পর্কে কিছু কথা বলা আছে, তোমরা একটু দেখে নাও। আমি বলেছি এখানে জন্ম 1724 কোনিসবার্গ, মানে এটা হলো জার্মানি, প্রাশিয়ান যেটা, কিন্তু তিনি হলেন তোমার জার্মানির দার্শনিক। আর তিনি জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা, নীতিশাস্ত্র, বিভিন্ন বিষয়ে তার অবদান অসামান্য। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন ইত্যাদি বিখ্যাত। এর মধ্যে আমরা শিক্ষার্থীরা তার ক্রিটিক অফ পিওর রিজন, এটা হলো আমার এই যে তোমাদের যে কোর্সটির, এটি হলো আমাদের টেক্সট, অর্থাৎ শুদ্ধ প্রজ্ঞার বিচার, ক্রিটিক অফ পিওর রিজনের বাংলা, এটাই হলো আমাদের টেক্সট বই। এটা আমরা পড়ব। আর আলাদা যে পার্ট আছে হিউম, মানে এই কোর্সটাতে তোমরা জানো যে দুটো পার্ট, একটা হলো হিউম, ডেভিড হিউম, এবং আরেকটা হলো ইমানুয়েল কান্ট। আমি তোমাদেরকে আজ কান্ট পড়াবো। শিক্ষার্থীরা, তোমরা একটু টপিকগুলো দেখে নাও। কান্টের বিচারবাদ, ক্রিটিক্যাল থিওরি অফ কান্ট। 2 নাম্বার, পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ, এ প্রায়োরি সিনথেটিক জাজমেন্ট, অবধারণের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ জাজমেন্ট, জ্ঞানের বিভক্তিকরণ, ক্লাসিফিকেশন অফ নলেজ। তারপর 5 নাম্বার, অভিজ্ঞতাপূর্ব সংশ্লেষণাত্মক অবধারণ কোথায় কোথায় সম্ভব, অর্থাৎ কোথায় কোথায় আমরা অভিজ্ঞতাপূর্ব সংশ্লেষণাত্মক অবধারণ প্রয়োগ করব। শিক্ষার্থীরা, যেহেতু আমরা বিচারবাদ পড়ব, তার জ্ঞানতত্ত্ব, সেখানে সবচেয়ে যে জিনিসটা কান্টের গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা তিনি বলেছেন যে এটি একেবারে নিঃসন্দেহ যে আমাদের সমস্ত জ্ঞান অভিজ্ঞতা দিয়ে শুরু হয়। তিনি প্রথমে জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতার কথা বলেছেন, এবং অভিজ্ঞতার কথা বলার পরে তিনি বলেছেন যে শুধু অভিজ্ঞতা আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে না, তিনি অভিজ্ঞতা এবং বুদ্ধির সমন্বয়ে জ্ঞান দিয়েছেন, এবং অভিজ্ঞতা এবং বুদ্ধির সমন্বয়েই যে তিনি জ্ঞানটা দিয়েছেন, সেটাই হলো কান্টের বিচারবাদ, যেটাকে আমরা ক্রিটিক্যাল থিওরি অফ কান্ট, অর্থাৎ বিচারবাদী দর্শন বা সমন্বয়বাদী দর্শন, যেটা আমরা বলে থাকি। তো আমরা দেখো, তোমরা এখানে একটা জিনিস, বুদ্ধি আমরা বুদ্ধিটা কোথা থেকে পাই, অভিজ্ঞতা কিভাবে আমাদের আসে। তোমরা সবাই জানো যে আমরা ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়ে আসছি যে অভিজ্ঞতা, আমরা আমাদের বাস্তব প্রেক্ষাপটে যে জিনিসটা আমরা আমাদের চোখের সামনে, আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা আমরা দেখি, সেটা হলো অভিজ্ঞতা। আর বুদ্ধিটা, যেটা হলো একটা প্রজ্ঞার ব্যাপার, বুদ্ধির মাধ্যমে আমরা জিনিসগুলোকে, বাইরের বস্তুগুলোকে আমরা সুশৃঙ্খল বিন্যাস করি। সেই ক্ষেত্রে কেউ বুদ্ধিকে বলেছেন জ্ঞানের উৎস, কোনো দার্শনিক বলেছেন যে অভিজ্ঞতাই জ্ঞানের উৎস। তোমরা সব কিছু জানো, যেহেতু তোমরা তৃতীয় বর্ষের স্টুডেন্ট। আমরা জানি যে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্তের কথা জানি, অভিজ্ঞতাবাদী দার্শনিক লকের কথা আমরা জানি। আর কান্ট
ঊনবিংশ শতাব্দীতে কান্ট তিনি এমন একজন দার্শনিক যার চিন্তাধারা সমগ্র দর্শন জগৎটাকেই একদম এমনভাবে আন্দোলিত করেছিল যে তার চিন্তাধারা, তিনি যে অবদান রেখেছিলেন জ্ঞানের ক্ষেত্রে, যে তার আর মানে এর চেয়ে বেশি কিছু দিতে পারেননি, যে তার চিন্তাধারাটাকে সমগ্র দর্শনের চিন্তা জগৎটাকেই মানে ওলট পালট করে দিয়েছিল। সেই তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো প্রাচীন যুগের দর্শন, তারপরে মধ্যযুগ এসেছে, তারপরে যখন আধুনিক যুগের দর্শনে কান্টের প্রভাবটা বিশাল একটা জায়গা জুড়ে, তিনি জ্ঞানের এমন কোনো জায়গা নেই তিনি আলোচনা করেছেন। তিনি নীতিবিদ্যা আলোচনা করেছেন, অধিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন, তিনি বিভিন্ন জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা করেছেন। তো এই কান্ট পড়তে যেয়ে আমরা তার জ্ঞানতত্ত্ব তোমাদেরকে আমি ক্লাসে তোমাদেরকে কিছুদিন, আমাদের যখন মার্চ মাসে ক্লাস শুরু হয়েছিল তোমাদের মার্চের 1 তারিখে, আমি তোমাদেরকে কিছুদিন ক্লাসে আমি বলেছিলাম, তোমাদের হয়তো কিছু খেয়াল আছে, তোমরা একটু দেখো যে তোমরা একটু স্লাইডে আসো, যে ডিসকাস কান্ট ক্রিটিক্যাল থিওরি অ্যাজ এ সোর্স অফ নলেজ। Thoughts without contents are empty, intuitions without contents are blind. Since the sense do not think but the understanding does, both sensibility, aesthetic and understanding logic must work come up knowledge. অর্থাৎ তোমার উপাদান ছাড়া আকার মূল্যহীন, আর আকার ছাড়া উপাদানও মূল্যহীন। অর্থাৎ উপাদানটাকে তিনি বলেছেন অভিজ্ঞতার বিষয়, আর আকারটাকে তিনি বলেছেন হলো বুদ্ধির বিষয়। বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়ে তিনি কি করেছেন, তিনি তার বিচারবাদী মতবাদটা প্রয়োগ করার চেষ্টা করেছেন। দেখো তার সমন্বয়মূলক মতবাদও তিনি কি বলেছেন, এখানে বলেছেন যে বুদ্ধিবাদ অনুযায়ী বুদ্ধি হলো জ্ঞানের উৎস, আবার অভিজ্ঞতাবাদ অনুযায়ী অভিজ্ঞতা জ্ঞানের উৎস। তিনি বলেন যে বুদ্ধি এবং শুধু বুদ্ধি আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে না, বা শুধু অভিজ্ঞতা আমাদেরকে নিশ্চিত জ্ঞান দিতে পারে না। জ্ঞান হতে হলে আমাদেরকে কি করতে হবে, বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে। আমরা কি করব, বাইরের জগৎ থেকে আমরা জ্ঞান আহরণ করব, আমরা বাইরের জগৎ থেকে বিভিন্ন ধরনের বিষয় উপাদান আমরা সংগ্রহ করব, তারপর আমরা আমাদের মস্তিষ্কে উপাদানগুলোকে বিশৃঙ্খল অবস্থায় থাকে, জ্ঞানের বিভিন্ন বিষয়গুলি বিশৃঙ্খল অবস্থায় থাকে, সেগুলো আমাদের মস্তিষ্কে এনে সুশৃঙ্খল উপায়ে আমরা একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করব। এটাই হলো কান্টের সমন্বয়মূলক মতবাদ। তোমাদের কোশ্চেন এভাবে আসবে যে কান্টের বিচারবাদী তত্ত্ব আলোচনা করো বা কান্টের সমন্বয়বাদী তত্ত্ব আলোচনা করো, তখন কিন্তু আমরা ওভাবে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোর মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। ঠিক আছে, এই জন্য কান্টের এই মতবাদটাকে, এই সমন্বয়মূলক মতবাদটাকেই বলা হয়েছে বিচারবাদী মতবাদ। অর্থাৎ তিনি জ্ঞানের উৎস হিসাবে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোকেই তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি কি বলেছেন, প্রথমে বলেছেন জ্ঞানের হলো একটি দিক হলো জ্ঞানের উপাদান, অপরটি হলো আকার। অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞানের উপাদান পাই, আর বুদ্ধির মাধ্যমে পাই আকার। ঠিক আছে, অভিজ্ঞতার মাধ্যমে আমরা কি পাই, উপাদান, আর বুদ্ধির মাধ্যমে পাই আকার। আবার তোমরা একটু স্লাইডে আসো, দেখো ইনটিউশনস উইদাউট কনসেপ্টস আর ব্লাইন্ড অ্যান্ড কনসেপ্ট উইদাউট ইনটিউশনস আর এমটি। অর্থাৎ ইনটিউশন বুদ্ধি ছাড়া ধারণা অন্ধ, এবং ধারণা ছাড়া বুদ্ধি শূন্যগর্ভ, কিছুই না। তো সুতরাং কান্টের জ্ঞানতত্ত্বে এই দুইটা দিক আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এই কোটেশনটা তোমরা খেয়াল করবে। তারপরে অনিবার্যতার প্রকৃত জ্ঞানের দুটি বৈশিষ্ট্য, সেটা হলো অনিবার্যতা এবং নতুনত্ব। জ্ঞান অনিবার্য হতে হবে এবং সেখানে নতুন কিছু থাকতে হবে। তারপরে দেখো অবভাস ও বস্তু স্বরূপ। কান্টের মতে বস্তু দুটো রূপ আছে, একটি হলো অবভাস বা বাহ্য রূপ, অপরটি হলো বস্তুর স্বরূপ বা তত্ত্ব। অবভাস মানে যেটা হলো অ্যাপিয়ারেন্স, আর সত্তা মানে হলো রিয়েলিটি। সেই জিনিসটা আমরা পরবর্তীতে তোমাদেরকে পড়াবো। তো সেই জিনিসগুলো আমাদের কোনো কিছু এখন আমরা দেখছি না। এই যে বুদ্ধি এবং অভিজ্ঞতা কিভাবে কাজ করে তোমাদেরকে আমি একটু চিত্রের মাধ্যমে বোঝাবো। তোমরা একটু চিত্রটা দেখো, কান্টের বিচারবাদী জ্ঞানতত্ত্বের এই প্রক্রিয়াটা একটু দেখো তোমরা। আমি তোমাদেরকে একটু, তোমরা স্লাইডে দেখেছো একটু অস্পষ্ট এসেছে, আমি তোমাদেরকে একটু বোর্ডে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমি তোমাদেরকে আমার
এসেছি, তোমরা দেখো, খেয়াল করছো শিক্ষার্থীরা? দেখো এখানে দেখো আমাদের প্রথমেই আছে আমার হলো জ্ঞেয় বস্তু, অর্থাৎ মানে আমার যে জিনিসটা আমাকে জানতে হবে। তারপরে হলো অভিজ্ঞতামূলক অনুভব। ধরো আমার হাতে এই রিমোটটা আছে, এটা হলো জ্ঞেয় বস্তু, অভিজ্ঞতার মাধ্যমে আমি দেখছি। অভিজ্ঞতামূলক অনুভব, দেশকালের বিশুদ্ধ আকারযুক্ত অনুভব, এটা দেশ বা কালে অবস্থান করছে, দেশ অবস্থান করছে। ধরো এই রিমোটটা আমি টেবিলের উপর রাখলাম, এটা দেশেরই একটা অংশ, এখানে এটা অবস্থান করছে। তারপরে ইন্দ্রিয় শক্তি, এই বাইরের বিষয়গুলো ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমি চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে স্পর্শ করছি, এগুলো হলো আমার ইন্দ্রিয়ের মাধ্যমে আমার মস্তিষ্কে আসছে। এই যে দেখো, এটা হলো ব্যক্তি মানুষ, এই যে এটা হলো ব্যক্তি মানুষ কি করছে, ব্যক্তি মানুষ জ্ঞানের বিভিন্ন বস্তুগুলোকে ইন্দ্রিয় শক্তির মাধ্যমে তার মস্তিষ্কে কিভাবে আসছে। দেখো প্রথমে আসলো জ্ঞেয় বস্তু, তারপরে অভিজ্ঞতামূলক অনুভব, দেশকাল থেকে এখানে আসলো, তারপরে এই যে এখানে এসে এটা হলো জ্ঞান হলো, এবং ব্যক্তি মানুষ কি করলো, ইন্দ্রিয় শক্তিগুলোর মাধ্যমে জ্ঞানটা তার মস্তিষ্কে আসলো। আর বৌদ্ধিক প্রকার, এখানে আমি 12টি বৌদ্ধিক প্রকার দিয়েছি তোমাদেরকে। বৌদ্ধিক প্রকার তোমরা জানো, আমি তোমাদেরকে পরে আবার বিশ্লেষণ করব যে আমাদের যে বুদ্ধির যে 12টি বিষয় আছে, বৌদ্ধিক প্রকারগুলোর মাধ্যমে এই জ্ঞানগুলো ব্যক্তি মানুষের মাধ্যমে, ব্যক্তি মানুষ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে তার মস্তিষ্কে আসে। তারপরে এভাবেই আমরা যথোপযুক্ত উপায়ে জ্ঞান অর্জন করে থাকি। শিক্ষার্থীরা আমাদের পরবর্তী টপিকসে আমরা চলে আসি। দেখো পূর্বত সিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ। এখন দেখো প্রত্যেকটা শব্দ আমাদের কাছে একটু মনে হচ্ছে কি এপ্রায়োরি সিনথেটিক জাজমেন্ট। আমরা জানি যে অবধারণ দুই প্রকার, সংশ্লেষণাত্মক অবধারণ, বিশ্লেষণাত্মক অবধারণ। কারণ তার ক্রিটিক অফ পিওরিজন গ্রন্থে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ সম্পর্কে আলোচনা করেছেন, এবং তার এই গ্রন্থে কিন্তু তিনি তার জ্ঞানতাত্ত্বিক আলোচনায় বুদ্ধি এবং অভিজ্ঞতাকে সমন্বয় করে বিচারবাদী মতবাদটি দিয়েছেন। তিনি এখানে কি বলেছেন দেখো, যে এ প্রায়োরি জাজমেন্ট আর বেসড আপন রিজন অ্যালোন ইন্ডিপেন্ডেন্টলি অফ অল সেন্সরি এক্সপিরিয়েন্স অ্যান্ড দেয়ারফর অ্যাপ্লাই উইথ strict universality. A posteriori judgments, on the other hand, must be grounded upon experience and are consequently limited and uncertain in their application to specific cases. আচ্ছা শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদেরকে যে আমি তোমাদেরকে বললাম যে অবধারণের শ্রেণীবিন্যাস এখানে দেওয়া আছে, যে অবধারণ দুই প্রকার, বিশ্লেষণাত্মক অবধারণ আর সংশ্লেষণাত্মক অবধারণ। বিশ্লেষণাত্মক অবধারণ হলো সেই প্রকারের অবধারণ যার মধ্যে বিদেহ উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে এবং যা কোনো নতুন বিষয়ের জ্ঞান দেয় না। যেমন সব কুমারী হয় অবিবাহিত, এই অবধারণটিতে বিদেহ অবিবাহিত উদ্দেশ্য কুমারীর মধ্যেই নিহিত। অর্থাৎ কি হলো, এখানে বিশ্লেষণাত্মক অবধারণ আমাদেরকে কি করলো, নতুন কোনো জ্ঞান দিল না। এখানে আমরা আমরা উদাহরণ দিতে পারি যে সকল কুমার হয় অবিবাহিত, কুমার মানেই অবিবাহিত। এই অবিবাহিত এই যে উদ্দেশ্য বিদেহ পদটির মধ্যেই উদ্দেশ্য পদটি নিহিত আছে। যে অবধারণে আমাদের কি করে, নতুন কোনো জ্ঞান দেয় না, সেটা হলো বিশ্লেষণাত্মক অবধারণ। আর সংশ্লেষণাত্মক অবধারণ হলো যে অবধারণের বিদেহ উদ্দেশ্য সম্পর্কে নতুন কোনো জ্ঞানের কথা বলে, নতুনত্ব থাকে, সেটাই হলো তোমার সংশ্লেষণাত্মক অবধারণ। এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখো গোলাপ হয় সুন্দর, এই যে সুন্দর কথাটির মধ্যে কিন্তু গোলাপ কথাটি নেই। এখানে সুন্দর কথাটি গোলাপ ফুল সম্পর্কে নতুন একটি জ্ঞান দান করেছে। তার মানে শিক্ষার্থীরা আমরা বিশ্লেষণাত্মক অবধারণ বুঝলাম, সংশ্লেষণাত্মক অবধারণও বুঝলাম। এই যে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণটা তিনি তার ক্রিটিক অফ পিওরিজন গ্রন্থে আলোচনা করেছেন, সেটা আলোচনা করতে গেলে এই জিনিসটা বোঝাটা আমার
খুব জরুরি, যে কি করছে, আমাকে সংশ্লেষণাত্মক অবধারণ নতুন জ্ঞানের কথা বলছে, আর বিশ্লেষণাত্মক অবধারণ আমাকে কি করছে, আবশ্যিক এবং সার্বজনীন জ্ঞান প্রদান করছে। তো শিক্ষার্থীরা, তোমরা অবধারণের শ্রেণীবিন্যাসটা বুঝতে পেরেছো। এখন দেখো জ্ঞানের বিভক্তিকরণ। জ্ঞানের বিভক্তিকরণ হলো আমাদের পরবর্তী টপিক। জ্ঞানের বিভক্তিকরণে কান কি বলেছেন, প্রথমে তিনি বলেছেন অ্যাপ্রায়োরি অ্যান্ড এ পোস্টেরিয়রি, অর্থাৎ পূর্বতঃসিদ্ধ জ্ঞান। প্রথমে তিনি পূর্বতঃসিদ্ধ জ্ঞানের কথা বলেছেন, তারপরে বলেছেন পরতঃসিদ্ধ জ্ঞান। তোমরা একটু আমার স্লাইডের দিকে খেয়াল করো। দি টার্মস অ্যাপ্রায়োরি অ্যান্ড এ পোস্টেরিয়রি আর ইউজড প্রাইমারিলি টু ডিনোট দ্য ফাউন্ডেশনস আপন হুইচ এ প্রপোজিশন ইজ নোন। আচ্ছা, আমাদেরকে এই পূর্বতঃসিদ্ধ এবং পরতঃসিদ্ধ বিষয়টা আমাদেরকে জানতে হবে। মানে কান্ট যখন জ্ঞানকে ভাগ করেছেন, তখনই তিনি দুই প্রকার জ্ঞানের কথা বলেছেন, পূর্বতঃসিদ্ধ জ্ঞান অর্থাৎ অ্যাপ্রায়োরি এবং পরতঃসিদ্ধ জ্ঞান অর্থাৎ এ পোস্টেরিয়রি। অর্থাৎ পূর্বতঃসিদ্ধ জ্ঞান হলো যে জ্ঞান হলো অভিজ্ঞতা নির্ভর, আর যেখানে পূর্বতঃসিদ্ধ মানে যেখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, আর অ্যাপ্রায়োরি যেটা পরতঃসিদ্ধ জ্ঞান, যেটা হলো অভিজ্ঞতা নির্ভর। শিক্ষার্থীরা, তোমরা আমার যে পূর্বতঃসিদ্ধ জ্ঞান, মানে তিনি যে জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন, পূর্বতঃসিদ্ধ এবং পরতঃসিদ্ধ, মানে তোমাদেরকে আমি বললাম যে পূর্বতঃসিদ্ধ জ্ঞানে কি হয়, আমাদের এখানে অভিজ্ঞতার কোনো দরকার হয় না, আর পরতঃসিদ্ধ জ্ঞানে অভিজ্ঞতার প্রয়োজন হয়। কান্ট বলেন যে বিশ্লেষণাত্মক অবধারণ আমাদেরকে সার্বজনীনতা এবং আবশ্যিক জ্ঞান প্রদান করে, কিন্তু কোনো নতুনত্ব দেয় না। আর সংশ্লেষণাত্মক অবধারণে কি হয়, নতুনত্ব থাকে কিন্তু সার্বজনীনতা ও আবশ্যিকতা থাকে না। কিন্তু তিনি বলেন যে জ্ঞানের ক্ষেত্রে আমাকে এমন একটি বিষয় হতে হবে, জ্ঞানটা এমন একটি পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ হতে হবে যেখানে সার্বজনীনতা থাকবে, আবশ্যিকতা থাকবে এবং নতুনত্ব থাকবে। আর অভিজ্ঞতা পূর্ব জ্ঞান হলো তোমার বিশ্লেষণাত্মক অবধারণের একটি বৈশিষ্ট্য। সেক্ষেত্রে তিনি বলেন অভিজ্ঞতা পূর্ব জ্ঞানকে যদি আমরা সংশ্লেষণাত্মক অবধারণের ক্ষেত্রে নিয়ে আসতে পারি, তাহলে জ্ঞানের ক্ষেত্রে আমার সার্বজনীনতা, আবশ্যিকতা এবং নতুনত্ব দুটোই থাকবে। এখন আমরা যে এই পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ কোথায় কোথায় তাহলে আমরা এটা প্রয়োগ করব, যে আমরা জ্ঞানটা কি হতে হবে, সার্বজনীন হতে হবে, আবশ্যিক হতে হবে এবং সেখানে নতুনত্ব থাকতে হবে। তাহলে এই জ্ঞানটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারবো? আমরা বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, নাকি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় প্রয়োগ করতে পারবো? আমরা গণিতশাস্ত্রে ব্যবহার করতে পারবো, নাকি আমরা পদার্থবিদ্যায় ব্যবহার করব, নাকি আমরা অধিবিদ্যায় ব্যবহার করব? আমরা কোথায় কোথায় এটা প্রয়োগ করব? তো তিনি তার যখন জ্ঞানতাত্ত্বিক আলোচনা দিয়ে যখন তিনি তার ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে আলোচনা শুরু করলেন, তখন তিনি বললেন যে এই পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ, অর্থাৎ তোমার যেটা বলা হয়েছে, তোমার পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণটি আমার কোথায় কোথায় আমি ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে তিনি সবার প্রথমে গণিতের কথা বলেছেন এবং তারপর পদার্থবিদ্যার কথা বলেছেন। তোমাদেরকে প্রশ্নে যখন জ্ঞানতত্ত্ব থেকে, বিচারবাদ থেকে আমরা বের হয়ে আসলাম, তখন তোমাদেরকে আমাদের এই ধরনের কোশ্চেন আমাদের চলে আসতে পারে যে এই যে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ কান কোথায় কোথায় ব্যবহার করবেন, তখন কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করতে হবে যে পূর্বতঃসিদ্ধ কি, পরতঃসিদ্ধ কি, বা সংশ্লেষণাত্মক অবধারণ, বিশ্লেষণাত্মক অবধারণটা কি, সেই জিনিসগুলো আমাদেরকে বিস্তারিত আলোচনা করে তারপর আমরা কি করব, গণিতের ক্ষেত্রে আসব এবং পদার্থবিদ্যা সেই জিনিসগুলো আমরা বিশ্লেষণ করব। আমরা গণিতের ক্ষেত্রে কি করে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ ব্যবহার করব এবং পদার্থবিদ্যায় আমরা কিভাবে ব্যবহার করব, সেই জিনিসটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে একটু আবার বোর্ডে চলে আসো। কান্ট
বলেন যে গণিতের ক্ষেত্রে সংশ্লেষণাত্মক অবধারণ সম্ভব। গণিতের ক্ষেত্রে সম্ভব। কি করে সম্ভব গণিতের ক্ষেত্রে? দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম, 4 যোগ 8 সমান 12। এখন দেখো এই যে 4 যোগ 8 সমান হলো 12, এখানে কি হলো? এখানে কিন্তু এখানে নতুন একটি তত্ত্ব, নতুন একটি সংখ্যা আসলো, 12 সংখ্যাটি নতুন আসলো, এবং 4 এবং 8 সংখ্যাটা যোগ করলে যে 12 হয় এটা কিন্তু সার্বজনীন এবং তোমার এখানে আবশ্যিক। এটা তাহলে কি এখানে আমি আমার মূল বিষয়টা কি ছিল? কান্টের পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণের মূল কথাই ছিল কি কি জিনিস থাকতে হবে। আমি তোমাদেরকে একটু আবার এখানে আমি বলছি, দেখো আবশ্যিকতা, সর্বজনীনতা এবং নতুনত্ব। তাহলে নতুনত্ব শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা 4 যোগ 8 এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে 12 নতুন সংখ্যাটি পেলাম, এবং এটি হলো আবশ্যিক, সার্বজনীন এবং আবশ্যিকভাবে এটি স্বীকৃত। ঠিক আছে, এটি একটি আলাদা বিষয়। 4 এবং 8 এটি সম্পূর্ণ 12 থেকে একটি আলাদা বিষয়, নতুন একটি তত্ত্ব আমরা পেলাম। তাহলে গণিতের ক্ষেত্রে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ সম্ভব। শিক্ষার্থীরা এখন চলো আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কি করে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ প্রয়োগ করব সেই জিনিসটা একটু দেখে নিই। আমি লেখাটা এদিকে নিয়ে আসছি। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ কি করে সম্ভব? তিনি বলেছেন যে জ্ঞান হতে হলে আমার কি কি জিনিসগুলো লাগবে? আবশ্যিকতা, সর্বজনীনতা, তারপর নতুনত্ব। দেখো আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখি যে সকল জাগতিক পরিবর্তনের মধ্যে বস্তুর মোট পরিমাণ সর্বদা একই থাকে। দেখো সকল জাগতিক পরিবর্তনের মধ্যে বস্তুর মোট পরিমাণ সর্বদা একই থাকে। আমরা জগতের প্রত্যেকটা বস্তুকে যখন আমরা ভাঙতে থাকি, ভাঙার পরে কিন্তু প্রত্যেকটা জিনিস অণু, পরমাণু, একটি পরমাণুকে ভাঙতে ভাঙতে যখন আমরা অণুতে পরিণত করি, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় চলে আসে, তখন কিন্তু তোমার তার পরিবর্তনের মধ্যে বস্তুর মোট পরিমাণ কিন্তু একই থাকে, কিন্তু সেখানে আমরা নতুন কোনো জিনিস পাই অভিজ্ঞতার উপর, যেটা নির্ভর করে না, যেটা সার্বজনীন এবং আবশ্যিক। আবার সংশ্লেষণাত্মক, এখানে যে জাগতিক পরিবর্তন ও বস্তুর মোট পরিমাণ এক বিষয় নয়, এটা নতুন জ্ঞান পরিবেশন করে। মনে করো আমরা বিভিন্ন খনিজ, বিভিন্ন বিষয়, তোমার লোহাকে আমরা ভেঙে এটাকে গলিয়ে আমরা বিভিন্ন বস্তুতে পরিণত করতে পারি, আমরা কোনো গাড়ি তৈরি করতে পারি, আমরা এরোপ্লেন তৈরি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ধাতু, মেটাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের বস্তু তৈরি করি, নতুন নতুন বস্তু তৈরি করি। কিন্তু সেই লোহা দিয়ে আমি একটা জিনিস তৈরি করলাম, সেটার কিন্তু কোনো পরিবর্তন হলো না, সেটা কিন্তু আবশ্যিক, কিন্তু জিনিসটা
নতুন, হয়তো আমার সেখান থেকে একটি ফ্যান তৈরি হলো, সেখান থেকে আমার একটা গাড়ি তৈরি হলো, বা সেখান থেকে আমার কোনো ইলেকট্রিক কোনো অন্য কোনো দ্রব্য তৈরি হলো, সেক্ষেত্রে আমার কি জিনিসগুলো থাকলো? আবশ্যিকতা, সার্বজনীনতা এবং নতুনত্ব, এই বিষয়গুলো আমার রয়ে গেল। সুতরাং আমরা দেখলাম যে কান্টের যে আমাদের টপিকগুলো ছিল, তোমরা আবার একটু দেখো যে আমরা প্রথমে কি বলেছি তোমাদেরকে, কান্টের বিচারবাদ আলোচনা করেছি, ক্রিটিক্যাল থিওরি অফ কান্ট, পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ। তোমরা এখন তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ যেটা এপ্রায়োরি সিনথেটিক জাজমেন্ট কোথায় আমরা প্রয়োগ করতে পারবো, আমরা কেন সেটা পড়ে আসছি। এবং পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ পড়তে গেলে আমাদেরকে কি করতে হয়েছিল? অবধারণের শ্রেণীবিন্যাস করতে হয়েছিল, বিশ্লেষণাত্মক অবধারণ এবং সংশ্লেষণাত্মক অবধারণ আলোচনা করতে হয়েছিল। তারপর আমরা জ্ঞানের বিভক্তিকরণ করেছিলাম। জ্ঞানের বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে পূর্বতসিদ্ধ জ্ঞান আর পরতসিদ্ধ জ্ঞান, অর্থাৎ কোনটা অভিজ্ঞতা পূর্ব আর কোনটা অভিজ্ঞতা নির্ভর, অর্থাৎ কোনটা অভিজ্ঞতাকে ফলো করে, অভিজ্ঞতাকে ব্যবহার করে, আর কোনটা অভিজ্ঞতা ছাড়াই কোন জ্ঞানটা আমরা পেয়ে থাকি। তারপরে অভিজ্ঞতা পূর্ব সংশ্লেষণাত্মক অবধারণ কোথায় কোথায় সম্ভব। আমরা দেখলাম যে গণিত এবং পদার্থবিদ্যায় আমরা পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ ব্যবহার করা সম্ভব, কেননা তার জ্ঞানের মূল বিষয়টাই ছিল যে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণের মূল বিষয়টাই ছিল যে তিনি জ্ঞানটা এমন হতে হবে যে সার্বজনীন হতে হবে, আবশ্যিক হতে হবে, এবং আমাদেরকে নতুন একটি জ্ঞানের নতুন একটি জ্ঞানও যাতে আমাদেরকে দিতে পারে সেই জিনিসটাও আমাদের খেয়াল করতে হবে। তো সুতরাং শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যেহেতু তোমাদের আগেই বিচারবাদটা পড়া ছিল, আজকে আমাদের মূল যে বিষয়টা, আজকে তোমাদের যে আমি পড়া বা আজকে যে তোমাদের কাজ, সেটা হলো যে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। এবং গণিতে তোমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে যে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ কি গণিতে এবং পদার্থবিদ্যায় ব্যবহার করা সম্ভব কিনা, তখন তোমরা আমি যেভাবে ব্যাখ্যা দিয়েছি সেভাবে তোমরা বিশ্লেষণ করার চেষ্টা করবে। আর এটুকুই, আমি সামনের দিন তোমাদেরকে আবার পরবর্তী অধ্যায় পড়াবো। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।